নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপডেটের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা এক্সটার্নাল সেক্টর নিয়ে আলোচনা করছিলাম ইন্ডিয়ান ইকোনমি থেকে। তো এক্সটার্নাল সেক্টর আমরা আলোচনা করছিলাম, আর দুটি লেকচারের মাধ্যমে আমরা এক্সটার্নাল সেক্টর শেষ করব, যার মধ্যে আজ এই প্রথম লেকচার এক্সটার্নাল সেক্টর শেষ করার। তো অ্যাকচুয়ালি প্রথম লেকচার বলা ভুল, এটা আমরা টোটাল এক্সটার্নাল সেক্টর নিয়ে 4টে লেকচার করছি, কিন্তু আমরা বললাম এরপরে এই দুটি লেকচার কন্টিনিউ করবো, তার মধ্যে প্রথম লেকচার। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আজকে রয়েছে এক্সটার্নাল ডেট। এখান থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্সে কোশ্চেন আসে, ডব্লিউবিসিএস প্রিলিমসে কোশ্চেন আসে, এসএসসিতে কোশ্চেন আসে, এনটিপিসিতেও কিন্তু কোশ্চেন আসার চান্স থাকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এফডিআই নিয়ে আমরা প্রথমে কেন আলোচনা করব, এর আগে আমরা ক্যাড নিয়ে আলোচনা করছি। সিএডি, ক্যাড মানে কি? ক্যাড এর অর্থ হলো, তার আগে আমি একটু বলে দিই, ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো আলোচনা করেছি। আর ক্যাড এর অর্থ হলো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এবং এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এটাকে সংক্ষেপে বলা হয় ক্যাড, সিএডি। এছাড়াও আলোচনা করেছি বিওপি। সেক্ষেত্রে আমরা একটা টার্ম লক্ষ্য করেছি, এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই এফডিআই জিনিসটা কি দেখুন, এই এফডিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তবুও এই এফডিআইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ থাকে। অনেকগুলো ভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভাগ রয়েছে, যেটি হলো ডিরেক্ট ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মধ্যে দুটি ভাগ, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে কী বোঝায়? ডিরেক্ট ইনভেস্টমেন্ট সাধারণত লং টার্মের জন্য ইনভেস্ট করা হয়, অর্থাৎ বাইরের কোনো কান্ট্রি ইন্ডিয়াতে ইনভেস্ট করছে এবং এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছে, তার মানে লং টার্মের জন্য তারা ইনভেস্ট করছে। এবং বাইরের কোনো কান্ট্রি যখন আমাদের কান্ট্রিতে ইনভেস্ট করবে, তখন তার জন্য যদি বিভিন্ন রকম প্ল্যান্ট, বিল্ডিং, ফ্যাক্টরি ইত্যাদি আমাদের যদি স্থাপন করতে হয়, তার জন্য যদি নতুন মেশিনারি লাগে, ইকুইপমেন্ট লাগে ইত্যাদি যদি ক্রয় করতে হয়, এবং তার ফলে যদি আমাদের জব জেনারেট হয়, তখন কিন্তু সেটাকে বলা হবে ফরেন ডিরেক্ট ইনভেস্টের মধ্যে ডিরেক্ট ইনভেস্টমেন্টটা হবে ডিরেক্ট, তখন বলা হবে ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আবার ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট বলেও একটি টার্ম রয়েছে। এটা কখন হয়? যখন কোনো বিদেশি সংস্থা, অর্থাৎ ফরেন কান্ট্রির কোনো একটি অর্গানাইজেশান বা কোনো একটা বিদেশি সংস্থা দেশের, অর্থাৎ ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ মার্কেট থেকে সিকিউরিটি ক্রয় করে এবং তার মাধ্যমেই তারা বিভিন্ন রকম বিনিয়োগ করে, ইনভেস্ট করে, তখন তাকে বলা হয় ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমি আরেকবার ডিরেক্ট এবং ইনডিরেক্টের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ফরেন কান্ট্রি ইন্ডিয়াতে বিভিন্ন রকমভাবে ইনভেস্ট করবে, তার ফলে ইন্ডিয়াতে ফ্যাক্টরি, তারপরে বিল্ডিং এগুলো স্থাপন করতে হবে এবং তার জন্য মেশিনারি, ইকুইপমেন্ট এগুলো ইন্ডিয়ার পক্ষ থেকে কিনতে হবে। এটাকেই কিন্তু বলা হবে ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যদি তার জন্য জব জেনারেট হয়। কিন্তু ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে বাইরের কান্ট্রির কোনো অর্গানাইজেশান যদি ভারতের স্টক এক্সচেঞ্জ মার্কেটে সিকিউরিটি কেনে এবং সিকিউরিটি বিক্রি করে, এর মাধ্যমে কিন্তু তারা যদি ইনভেস্ট করে, তখন তাকে বলা হবে ইনডিরেক্ট স্টক এক্সচেঞ্জ বা ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট। তো এই হচ্ছে এফডিআইয়ের দুটি ভাগ। তো এফডিআইয়ের এরপর আমরা তিনটি সংগঠন দেখে নেব, খুবই গুরুত্বপূর্ণ সংগঠন, ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশান। এফডিআইয়ের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশান রয়েছে যেগুলো পরীক্ষায় আসে। এগুলো কিচ্ছু নয়, জাস্ট নামগুলো মনে রাখবেন। এই তিনটি অর্গানাইজেশানের নাম কী কী? ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড একটা, 2 নম্বর হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট ইমপ্লিমেন্টেশন অথরিটি, 3 নম্বর হচ্ছে সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্স। এই তিনটে অর্গানাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট, জাস্ট নামগুলো মনে রাখুন, এতেই হবে। আর পরীক্ষায় কিন্তু হয়তো এরকম ফুল ফর্ম না দিয়ে মানে সংক্ষেপে দিতে পারে। যেমন প্রথমটার নাম কি? এফআইপিবি। দ্বিতীয়টা কি? এফআইআইএ। আর তৃতীয়টা কি? এসআইএ। এরকম কিন্তু সংক্ষেপেও দিতে পারে। তো পরীক্ষায় এরকম দিতে পারে, কিন্তু এগুলো ডিরেক্টলি দেবে না। তো এরপরে আমরা দেখে নেব এফডিআই কোন কোন ক্ষেত্রে তাদেরকে রেস্ট্রিক্ট করা হয়েছে, অর্থাৎ এফডিআই কোথায় কোথায় প্রয়োগ করতে পারে না বাইরের কান্ট্রিগুলো। তো দেখুন, এফডিআই রেস্ট্রিক্টেড এরিয়া বলে এখানে আমি পয়েন্ট করে দিয়েছি। এফডিআই রেস্ট্রিক্টেড এরিয়া কোথায় কোথায় এফডিআই রেস্ট্রিক্টেড আছে, অর্থাৎ এফডিআই নিষিদ্ধ ক্ষেত্র কোনগুলো? লটারি, ক্যাসিনো,
চিট ফান্ড, সিগারেট কোম্পানি, এগ্রিকালচার সেক্টর, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, রিয়েল এস্টেট, এগুলোতে কিন্তু এফডিআই কোনো রকম ইনভেস্ট করা যায় না। এফডিআইয়ের মাধ্যমে কোনো রকম ইনভেস্ট করা যায় না। এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট এগুলো মনে রাখবেন। এফডিআইটা বোঝানোর ছিল, সেটা আমি বুঝিয়ে দিয়েছি। এবার এফডিআই রেস্ট্রিক্টেড এরিয়া কোনগুলো, এগুলো জাস্ট মনে রাখতে হবে। কী কী? লটারি, জুয়া, চিট ফান্ড অর্থাৎ নিধি, তারপর সিগারেট ও যে কোনো তামাকজাত দ্রব্য, তারপর কৃষি সংক্রান্ত কার্যকলাপ, এগ্রিকালচারাল সেক্টর, পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাওয়ারটা, ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস, রিয়েল এস্টেটের বিজনেস। রিয়েল এস্টেটের বিজনেস কোনগুলোকে বলে? শহর নির্মাণ, হাউজিং, তারপর পরিকাঠামো তৈরি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি, কনস্ট্রাকশন, এগুলোকে বলা হয় রিয়েল এস্টেটের ব্যবসা। অথবা ফার্ম হাউস নির্মাণ, এটাকেও কিন্তু রিয়েল এস্টেটের মধ্যে ধরা হয়। আর ট্রান্সফারেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো কিন্তু এফডিআই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পড়ে, এফডিআই এর মধ্যে নাক গলাতে পারে না। তো নেক্সট চলুন, নেক্সট রয়েছে আরেকটা টার্ম এফআইআই রেস্ট্রিক্টেড এরিয়া। এফআইআই কি? ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ এফআইআই। বৈদেশিক কোনো সংস্থা যখন আমাদের দেশে বিনিয়োগ করে তখন তাকে কিন্তু বলা হয় এফআইআই। কিন্তু এফআইআই আর এফডিআই এর মধ্যে গুলিয়ে ফেলবেন না। এফডিআই কি সেটা আমি একটু আগে ভালোভাবে আলোচনা করলাম, ডিরেক্ট এবং ইনডিরেক্ট কীভাবে হয়। এবং এফআইআই হচ্ছে কোনো বৈদেশিক সংস্থা যখন ইন্ডিয়াতে বিনিয়োগ করবে তখনই তাকে বলা হবে এফআইআই। তো এফডিআই এবং এফআইআই এর সংজ্ঞার মধ্যে কিন্তু অনেকের মতে অনেক রকম মতভেদ রয়েছে, কারণ অনেকে মনে করেন যে দুটোই একই জিনিস, এফডিআই এবং এফআইআই, কিন্তু না। এফআইআই এর ক্ষেত্রে কিছু রেস্ট্রিক্টেডও এরিয়া থাকে এফডিআই এর মতো, যেমন দেখুন পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ব্যাঙ্কস, ইন্স্যুরেন্স কোম্পানি, ফরেন সেন্ট্রাল ব্যাঙ্ক, এগুলোতে কিন্তু এফআইআই কোনো রকম হস্তক্ষেপ করতে পারে না। তো এইগুলো এরিয়া, এগুলো এফআইআই এর বাইরে, মনে রাখবেন, গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে এক্সটার্নাল ডেপ্ট। এক্সটার্নাল ডেপ্ট তো এক্সটার্নাল ডেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখুন প্রথম লাইনে যেটা রয়েছে, ডেপ্ট দ্যাট ইজ ওড টু নন রেসিডেন্টস বাই রেসিডেন্ট অফ দ্য ইকোনমি, অর্থাৎ ধরুন এখানে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা গভর্নমেন্ট আর একটা আমরা সাধারণ মানুষ, মানে ধরে নিন নন গভর্নমেন্ট লিখে দিচ্ছি, এনজি লিখে দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য। একটা গভর্নমেন্ট আর একটা নন গভর্নমেন্ট। তো ধরুন গভর্নমেন্ট জাপান থেকে কিছু লোন নিল, ধার করলো। জাপান থেকে যদি গভর্নমেন্ট লোন নেয় তাহলে তো সেটা একটা ডেপ্টের মধ্যে পড়ে যাচ্ছে। ডেপ্ট মানে কি? ধার, অর্থাৎ আমার কাছে কেউ কিছু পায়, অর্থাৎ আমার ডেপ্ট আছে। তো এই রকম ডেপ্টে পড়ে যাচ্ছে গভর্নমেন্ট। এবং রেসিডেন্ট যারা, আমরা ভারতীয় বাসিন্দা যারা, গভর্নমেন্ট নয়, আমরা ধরুন চায়নার কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিলাম, অন্য কোনো জায়গার থেকে লোন নিলাম, বাংলাদেশের কারোর কাছ থেকে লোন নিলাম, টাকা ধার নিলাম, এরকম করে যে টোটাল ডেপ্টটা ক্যালকুলেট করা হয়। গভর্নমেন্ট যেটা নিচ্ছে সেই ডেপ্টটাও ক্যালকুলেট করা হচ্ছে, আমরা যেটা নিচ্ছি সেটাও ক্যালকুলেট করা হচ্ছে, এরপরে এই দুটো যোগফল বার করা হচ্ছে। তো এই যে টোটাল ডেপ্ট, বাইরের কান্ট্রির কাছ থেকে যে ডেপ্টটা, বাইরের কান্ট্রি, বাইরের পিপলের কাছ থেকে যে ডেপ্টটা, সেটাই হচ্ছে এক্সটার্নাল ডেপ্ট। তো এই এক্সটার্নাল ডেপ্টকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, জাস্ট মনে রাখবেন, ততটাও গুরুত্বপূর্ণ নয়। অরিজিনাল অ্যান্ড রেসিডুয়াল ম্যাচুরিটি গুরুত্বপূর্ণ নয় বলতে বোঝানো তেমন কিছু নেই, জাস্ট নামগুলো মনে রাখতে হবে। লং অ্যান্ড শর্ট টার্ম ডেপ্ট আর সোভরেন অ্যান্ড নন সোভরেন ডেপ্ট, যার মধ্যে অরিজিনাল অ্যান্ড রেসিডুয়াল ম্যাচুরিটি। তারপরে লং অ্যান্ড শর্ট টার্ম ডেপ্ট, এটা বলতে বোঝাচ্ছে যে খুব দীর্ঘ সময় এবং অল্প সময়ের জন্য যে ঋণটা। তারপর সোভরেন এবং নন সোভরেন ডেপ্ট, এগুলো জাস্ট নামগুলো মনে রাখবেন, ব্যাস এতেই হবে। তো এতক্ষণ ধরে আমরা এক্সটার্নাল ডেপ্টটা নিয়ে একটু আলোচনা করে দিলাম। তো আমরা আরেকবার রিভিশন করে দিই, এর আগে আমরা কী কী পড়েছি। প্রথমেই চলে যাচ্ছি আমরা, প্রথমে আমরা এফডিআই দেখেছি। এফডিআইয়ের মধ্যে দেখেছি ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্টের মধ্যে দেখেছি যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে এবং বাইরের কান্ট্রি ইন্ডিয়াতে ইনভেস্ট করবে, তার ফলে যদি বিল্ডিং, ফ্যাক্টরি, প্ল্যান্ট এগুলো স্থাপন করতে হয় এবং তার জন্য মেশিন, ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয় করতে হয়, তার জন্য জব জেনারেট হয়, তবেই কিন্তু ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলা হবে। আর ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট বলা হবে তখনই যখন কোনো বিদেশি সংস্থা আমাদের দেশের স্টক এক্সচেঞ্জ মার্কেটে কিন্তু সিকিউরিটি ক্রয় করবে এবং তার মাধ্যমে বিনিয়োগ করবে, তখন তাকে ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট বলা হবে। তো এই হচ্ছে এফডিআই। নেক্সট রয়েছে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। তো এফডিআইয়ের আন্ডারে যে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনগুলো আছে এগুলোর নাম মনে রাখতে হবে। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন
বোর্ড অর্থাৎ FIPB, পরেরটা FIIA ফরেন ইনভেস্টমেন্ট ইমপ্লিমেন্টেশন অথরিটি, তারপরটা SIS সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্স। তো এগুলো মনে রাখতে হবে। নেক্সট রয়েছে FDI রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ কোথায় FDI ইনভেস্ট করতে পারেন, FDI ইনভেস্ট করা যায় না। লটারি, ক্যাসিনো, চিট ফান্ড, সিগারেট কোম্পানি, এগ্রিকালচারাল সেক্টর। অ্যাকচুয়ালি এই সিগারেট কোম্পানি বলতে যে কোনো তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে কিন্তু FDI ইনভেস্ট করা যায় না। নিউক্লিয়ার পাওয়ার, রিয়েল এস্টেট, এগুলোর মাধ্যমে। নেক্সট রয়েছে FII রেস্ট্রিক্টেড এরিয়া। FII বলতে কি, FII এবং FDI সংজ্ঞার মধ্যে একটু গোলমেলে ব্যাপার রয়েছে, কেননা FDIকেই অনেকে FII মনে করে, আবার FIIকেই অনেকে FDI মনে করে, কিন্তু না, বৈদেশিক কোনো সংস্থা যখন বিদেশের মানি আমাদের ইন্ডিয়াতে ইনভেস্ট করে তখনই তাকে FII বলা হয়, কিন্তু FDI হতে গেলে সেখানে ডিরেক্ট এবং ইনডিরেক্টের শর্তগুলো পালন করতে হয়। তো FII রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পেনশন ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফরেন সেন্ট্রাল ব্যাংক, এগুলো পড়ে যায়। এরপর আছে এক্সটার্নাল ডেপ্ট, আমাদের গভর্নমেন্ট এবং আমাদের সাধারণ মানুষ বাইরের কান্ট্রির মানুষের কাছ থেকে, বাইরের কান্ট্রির কোনো রকম অর্গানাইজেশন বা বাইরের কান্ট্রির থেকে যদি আমরা লোন নিই, যে ধারটা তৈরি হয়, আমরা যে ডেপ্টটা ক্রিয়েট করছি সেই ডেপ্টটাকেই বলা হয় এক্সটার্নাল ডেপ্ট। এবং এই এক্সটার্নাল ডেপ্টটাকে টোটাল 3টি ভাগে ভাগ করা যায়: অরিজিনাল অ্যান্ড রেসিডুয়াল ম্যাচুরিটি, লং অ্যান্ড শর্ট টার্ম ডেপ্ট, সোভরেন অ্যান্ড নন সোভরেন ডেপ্ট। তো এই 3টি ভাগ। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।